প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক মালিনী বিলে আখ্যান উপন্যাস থেকে পাঠ। দক্ষিণ আসামে বরাক উপত্যকার শিলচর উপকণ্ঠের মালিনী বিল, এই মালিনী বিলকে কেন্দ্র করে এই মালিনী বিল উপন্যাস। মালিনী বিল আখ্যান উপন্যাসের ভেতর দিয়ে দক্ষিণ আসামের বরাক উপত্যকা গড়ে ওঠার কাহিনী বিধৃত রয়েছে। এই উপন্যাসের ভেতর লুকায়িত সংস্কৃতি, জীবনযাপন, ভৌগোলিক অবস্থান, নৃতত্ব এবং এই অঞ্চল কিভাবে গড়ে উঠেছিল, কিভাবে বিভিন্ন জনজাতি এখানে এসে বসতি গড়েছিল তার কথা রয়েছে। কাজে রাজ পরিবারের নানান উত্থান পতন এই উপন্যাসে রয়েছে। এই উপন্যাসে অন্যতম প্রধান চরিত্র ভূপেন্দ্র বাচস্পতি, বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক। এই পুঁথি লেখককে কেন্দ্র করেই এই অঞ্চল গড়ে উঠেছিল, এই অঞ্চল সংস্কৃতি গড়ে উঠেছিল। তাই এই উপন্যাসের ভূপেন্দ্র বাচস্পতিকে উপেক্ষা করার কারো সাধ্য নেই। তাহলে আজকের পর্ব এখনই আরম্ভ করতে যাচ্ছি। মধ্যরাত্রিতে রণচণ্ডী মন্দিরের কাছে রাজমাতা চন্দ্রপ্রভা দেবী পালকি এসে থামল। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী রণচণ্ডী মন্দিরে প্রণাম করে ফুফি ফুয়ে কাঁদতে লাগলেন। দেবী, আমাদের রক্ষা করো। সেই সময় বিশ্রাম কক্ষ থেকে কবি ভূপেন্দ্র বাচস্পতি খড়মের শব্দ তুলে মন্দিরের কাছে এলেন। বলেন, কি হয়েছে রাজমাতা? আপনি দেখি খুব চিন্তিত, ভয় পাবেন না, দেবী আপনাদের রক্ষা করবেন। তিনি আমাদের ত্রাণকর্তা। যখন কাছে রাজবংশের নৃপতিরা বিপদে পড়ে তখন তিনি কাছে এসে আমাদের রক্ষা করেন, ঠিক তেমনি এবার রক্ষা করবেন। রাজ্যবাসীকে তার আশীর্বাদের ধুলোয় পবিত্র স্পর্শে শুদ্ধ করবেন। এই বলে তিনি আরো একটু এগিয়ে গেলেন। বলেন, রাজমাতা এই মন্দির চত্বরে বসে পড়ুন। তখন রাজমাতা বসে বলেন, ঠাকুর, বড় চিন্তিত আমি, কাউকে কিছু বলতে পারছি না। সুদর্পর পড়াশোনার মতি নেই, যুদ্ধবিদ্যা শিখতে তেমন আগ্রহ তার নেই। কি তার বয়স এবার মাত্র 9 বছর হয়েছে, কিন্তু তার মাসির ছেলে অর্থাৎ শুভপ্রভার ছেলে সুবিনয়ের সঙ্গে এখনই সে মৃগয়া করতে ছুটে যায়। শুভপ্রভার ছেলে সুবিনয় দুষ্টবাজি, এখন একমাত্র ঠাকুর তাকে যদি রক্ষা করেন। সে এমনিতে আবার খুবই জেদি। ভুবনেশ্বর বলেন, রাজমাতা আপনি ধৈর্য ধরুন, এত উতলা হবেন না। দেবী রণচণ্ডী আমাদের সবাইকে রক্ষা করবেন। জ্যোৎস্না আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। দেবী রণচণ্ডী মন্দিরের সামনে প্রদীপ শিখা তখনও জ্বলছে। রাজমাতা বলেন, ঠাকুর কর্তা, আপনি নাকি ভোরবেলায় আজকে নদীর ঘাটে পড়ে গিয়েছিলেন। ভুবনেশ্বর তখন উত্তরে বললেন, কিছু বললেন না। একটু থেমে আবার রাজমাতা চন্দ্রপ্রভা বলেন, তখন সুয়েশ কোথায় ছিল? তাকে তো আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছি। সে স্বাধীন কি করে, কোথায় থাকে? কবি ভুবনেশ্বর একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখন ভালো, তবে কোমরে একটু লেগেছে, ব্যথা সেরে যাবে। কবি ভুবনেশ্বর আস্তে আস্তে খড়ম খুলে রেখে মন্দিরের গর্ভকক্ষের দিকে যেতে লাগলেন। আর তাকে লক্ষ্য করে সম্বন্ধের মতো রাজমাতা এগিয়ে চলেন। সিঁড়ি ভেঙে ভেঙে একটু নিচে গেলে সেখানে রয়েছে গর্ভকক্ষ। এখানে রয়েছে রণচণ্ডী মন্দির, দুষ্প্রাপ্য অলঙ্কার, মুদ্রা ইত্যাদি অনেক কিছু। পাশে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুয়েশ্বর। তারপর কিছুক্ষণ মৌন থেকে তান্ত্রিক সাধুদের মতো একটা মন্ত্র আওড়িয়ে নিলেন ভুবনেশ্বর এবং কাছে রাখা গড় থেকে হাত দিয়ে জল ছিটিয়ে দিলেন, যেন এবার রাজমাতা চন্দ্রপ্রভা শরীর শুদ্ধ করলেন। তারপরে কবি পুরোহিত ভুবনেশ্বর বললেন, রাজমাতা আপনি সামনে সিঁদুরে ফোঁটা দেওয়া পুরনো তরবারিটা স্পর্শ করুন। এই তরবারি রণচণ্ডী মন্দিরের, এই তরবারি রণচণ্ডী আশীর্বাদপত্র তরবারি, তাকে এখনো রণচণ্ডী জ্ঞানে আমরা পুজো করি। আরো বলেন, জানেন কি তার মাহাত্ম্য? বলে আস্তে আস্তে বলতে লাগলেন। তখন সুয়েশ্বর প্রদীপ হাতে গর্ভকক্ষে দাঁড়িয়ে রয়েছে। সে অনেক আগের কথা, আমিও শুনেছি হিড়ম্বশ্বর তাম্রজ নারায়ণের কাছে গল্প। তোমাদের পূর্বপুরুষ হিড়ম্বশ্বর নির্ভনারায়ণ তখন মাইবঙ্গের সিংহাসনে নানান কারণে তখন বিপর্যস্ত। কুকিরা তখন কাজে রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। গ্রামে চাষিদের ফসল ভালো হচ্ছে না, আকাল চলছে, আর আহোমরাও নানাভাবে কাজে রাজাদের সঙ্গে উৎপাত করে যাচ্ছে।
তিনি এইসব কারণে বিভ্রান্ত। তখন কোন উপায় না দেখে নির্ভয় নারায়ণ দেবী রণচণ্ডীকে স্মরণ করলেন। দেবী তখন এক রাত্রে স্বপ্নে দেখা দিয়ে বলে নির্ভয় নারায়ণকে, তুমি আগামীকাল নদীতে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। তারপর নির্ভয় নারায়ণ ঘুম ভেঙে যায়। তিনি তখন নদীতে গিয়ে দেবী দর্শন করতে উদ্গ্রীব হয়ে রইলেন। কোথায় নদীতে দেবী দেখলেন তিনি, তখন এক বিষধর সাপ দেখে তিনি ভয় পেয়ে গেলেন। স্বপ্নের কথা তার তখন মনে হলো, আমাকে বুড়ে নদীতে পাবেই, আমার সঙ্গে দেখা করো। তিনি ভয়ে ভয়ে বিষধর সাপের লেজ স্পর্শ করলেন। যখন লেজটি ধরলেন, লেজটি একটি তরবারিতে রূপান্তরিত হলো। তিনি আশ্চর্য হলেন, বুঝলেন দেবী রণচণ্ডী মাহাত্ম্য মহিমা। তিনি তখন তরবারিটা নিয়ে এলেন। দেবী আবার ওই দিন রাত্রিরে স্বপ্ন দেখা দিয়ে বলেন, নির্ভয় নারায়ণ, তুই ভুল করেছ, তুমি তো আমাকে আষ্টি বিষে ধরলে না, ভয়ে কেবল লেজটি ধরলে। যাই হোক, আমার সর্ব থেকে রূপ পাওয়া তরবারিটা সচেতন রাখবে, তাকে আমি জেনে ভক্তি বলে পুজো করবে। দেখবে তোমাদের অমঙ্গল কেউ করতে পারবে না। জনবল, লোকবল, অর্থ বলেও ঐশ্বর্য কাছে রাজ পরিপূর্ণ হয়ে থাকবে, কখনো একথা ভুলবে না। আর যদি আমাকে অবহেলা করো, তা ধ্বংস এবং একবার নিশ্চিন্ত হয়ে যাবে। এই বলে দেবী স্বপ্নে অন্তর্ধান হয়ে গেলেন। সেই থেকে রণচণ্ডী মন্দিরের গর্ভকক্ষে রণচণ্ডী দেওয়ার তরবারিটা পূজিত হয়ে আসছে। যখন মাইবং থেকে খাসপুর রাজ্যভার পরিবর্তিত হয়, এখানে রণচণ্ডী মন্দির প্রতিষ্ঠা হয়, তখন আমি সেই দেবী রণচণ্ডী দেওয়ার আশীর্বাদ তরবারিটি এই মন্দিরে নিয়ে আসি। এখানে সেই তরবারিটির কাছে রাজ্যের কল্যাণ নিমিত্ত পুজো করে যাচ্ছি। রাজমাতা, আপনি তাকে স্পর্শ পাপমুক্ত শুদ্ধ করে হয়েছেন। দেবী অবশ্যই আপনাকে এবং কাজের রাজাকে রক্ষা করবেন। নমস্কার, কবিতা উৎসব এডি কৃষি অনুষ্ঠান দেখুন, শুনে আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন। মালিনী আখ্যান উপন্যাসের ভেতর দিয়েই এই অঞ্চলের গড়ে ওঠার কাহিনী। এই উপন্যাসে অনেক লোকগাথা, কিংবদন্তি এবং মিথ রয়েছে। দেখতে থাকুন, ভালো লাগবেই।